হঠাৎ করে বলছেন আপনি কি সেকুলার, বেরিয়ে যান আমার চ্যানেল থেকে। একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম কিসের কুসুম? মানে মায়ের পেট থেকে পরে মা ডাকবে না, কমরেড বলে ডাকবে। সেই সিপিএমটা কি বিকাশ রঞ্জন, না সেই সিপিএমটা সুজনা সৃজন? প্রফেসর সুশান্ত ঘোষ উনি 7 মিনিট 12 সেকেন্ডে একটা লেনিন বুঝিয়েছিলেন। আজ আমাদের সঙ্গে যিনি আছেন তার আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি একাধারে যেমন জনতার প্রিয় জনপ্রতিনিধি, তেমনি সোশ্যাল মিডিয়ায় এবং মিডিয়ায় একই রকমভাবে সুপরিচিত। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী অরূপ চক্রবর্তী। নমস্কার দাদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাকে দেখি মিডিয়ায়, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, আমরা জানি যে তৃণমূল ক্ষমতায় আসার অনেক আগে মানুষের একটা ধারণা ছিল, টিল রিসেন্ট ইয়ার্স একটা ধারণা ছিল যে তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় কিছু হতে পারে না। আজকে বাস্তবটা একেবারে অন্য। কিন্তু তৃণমূলের এই সোশ্যাল মিডিয়া, আপনি জনপ্রতিনিধি হওয়ার আগের যে ইতিহাস, সেই ইতিহাসটা নিয়ে যদি কিছু বলেন যে কি করে শুরু হলো। প্রথমত আমি দৃষ্টিভঙ্গির সব দর্শককে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে সবাইকে বলবো অবশ্যই দৃষ্টিভঙ্গি অনলাইন পোর্টালে নজর রাখুন, ফলো করুন, শেয়ার করুন, মানুষের মধ্যে ভালো খবর পৌঁছে দিন। দ্বিতীয়ত, দৃষ্টিভঙ্গির যে নতুন নতুন দৃষ্টিভঙ্গি, সেটাকে সত্যি সত্যি অ্যাপ্রিসিয়েট করা উচিত এই কারণেই, কারণ দৃষ্টিভঙ্গি শুধুমাত্র প্রথাগত প্রশ্নের বাইরে গিয়েও প্রশ্ন করছে, এবং যথেষ্ট বিব্রতকর প্রশ্ন, যথেষ্ট চাঞ্চল্যকর প্রশ্ন, এবং যেই প্রশ্ন মাঝে মাঝে ভাবতেও বাধ্য করছে বটে। তো দৃষ্টিভঙ্গির এই নতুন দৃষ্টিভঙ্গির প্রশ্ন যখন উঠলই, এটা ঘটনা যে আজকে সোশ্যাল মিডিয়াকে মানুষ খুব গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে 2014 পরবর্তী অধ্যায় সোশ্যাল মিডিয়া কার্যত একটা রেভলিউশন তৈরি করেছে। একটা সময় আমরা বলতাম সভ্যতার ইতিহাসে মানুষ আগুন আবিষ্কার করেছে, চাকা আবিষ্কার করেছে, এবং সম্ভবত আগুন এবং চাকা আবিষ্কারের মতো যুগান্তকারী আবিষ্কার যা সভ্যতাকে এক ধাক্কায় কয়েক ধাপ এগিয়ে দিয়েছিল, ইন্টারনেট আবিষ্কারটা তার থেকে খুব একটা পিছিয়ে থাকবে না। এক ধাক্কায় গোটা পৃথিবীকে একটা সুতোয় কানেক্ট করে ফেলা। একটা সময় গৌতম চট্টোপাধ্যায় গান লিখেছিলেন মহিনের ঘোড়াগুলির, ভেবে দেখেছো কি তারাও কত আলোকবর্ষ দূরে, পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবেলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। যখন গৌতম চট্টোপাধ্যায় গানটা লিখেছিলেন তখন ভারতবর্ষে টেলিভিশন ঢোকেনি। তখনই গৌতম চট্টোপাধ্যায় বোকা বাক্সের কনসেপ্ট বাইরের রাষ্ট্র থেকে, সেই কনসেপ্টটা তার মাথার মধ্যে চলে এসেছিল যে পৃথিবীটা একদিন বোকা বাক্সে বন্দি হবে। সেদিনও গৌতম চট্টোপাধ্যায় ভাবতে পারেননি বোকা বাক্সর বদলে একটা হাতের মুঠো এসে বন্দী হবে, যেটা পরবর্তীকালে বিজ্ঞাপিত হয়েছিল করলো দুনিয়া মুঠি মে। একদম আক্ষরিক অর্থে পৃথিবীটা এখন মুঠোয় চলে এসছে। তো আমরা যখন সোশ্যাল নেটওয়ার্ক বা এই সামাজিক মাধ্যমের কথা ভাবছি, সেই সময় ভারতে সামাজিক মাধ্যম একেবারেই প্রচলিত বা পরিচিত ছিল না। আমি নিজে অঙ্ক নিয়ে পড়াশুনো করেছি স্নাতক স্তরে, তারপরে স্নাতকোত্তরে তথ্য প্রযুক্তি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশুনো করার পরে যখন বহুজাতিক কর্পোরেটে আমি চাকরি করছি, সেই সময় আমাদের কলেজ শেষ করে, ক্যাম্পাসিং হচ্ছে ইউনিভার্সিটি শেষ করে, সেই সময় আমাদের কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল। তখন মূলত ইয়াহু গ্রুপস ছিল। তাতে কোনো কোম্পানির ক্যাম্পাসিং হচ্ছে কিনা ইত্যাদি বন্ধুদের মধ্যে ইনফরমেশন আদান প্রদানের জন্য, যে একটা মেল করলে গ্রুপে সবাই মেলটা পেয়ে যাচ্ছে। সেই গ্রুপ দিয়ে প্রথম এই সোশ্যাল নেটওয়ার্কিং এর কনসেপ্টটা আমাদের চালু হয়, সেটা হচ্ছে 2004-05। পরবর্তীকালে 2005-এর শেষ দিক থেকে অর্কুট সামাজিক মাধ্যম ভারতবর্ষে আসে এবং আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। তখনও পুরোপুরি জনপ্রিয় হয়। 2005-এর শেষ দিকে আমরা অর্কুট প্রোফাইল তৈরি করি। সেই সময় ভরা বাম জামানা। আমার এখনো মনে আছে 2006 সালের মার্চ মাসে আমি এবং আমার এক বন্ধু অমিতাভ রায়, আমরা তখন গুটি কয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, মমতাদির হয়ে গলা ফাটাতাম, আর উল্টো দিকে প্রায় 500, 1000, 2000 সিপিএম এর সমর্থক। মানে আমাদের কণ্ঠস্বর কার্যত ঢাকা পড়ে যেত। সেই সময় বিধানসভা নির্বাচনের আগে, যেই নির্বাচনে 235-30-এর খেলা হয়েছিল এবং বুদ্ধবাবু স্লোগান দিয়েছিলেন আমরা 235, ওরা 30, কে রুখবে আমাদের, সেই নির্বাচনের আগেই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছি এরকম গুটি কয়েক, হাতে গোনা তখন 10-12 জন ছেলেপুলেকে সারা রাজ্য থেকে খুঁজে পেয়ে আমরা একটা ছাতার তলায় আনতে চেষ্টা করেছিলাম। একটা কমিউনিটি আমি খুলেছিলাম, আমার বন্ধু অমিতাভ ছিল, একসাথে আমরা তখন একই অফিসে চাকরি করতাম। অফিসের লাঞ্চের ব্রেকে বসে আমরা কমিউনিটিটা খুলেছিলাম। আমার এখনো মনে আছে 30শে মার্চ 2006। সেই প্রথম সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের ফুটফল।
যে তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা মমতাদির আদর্শে রাজনীতি করতে চায় বা রাজনীতি তাকে সমর্থন করে, তারা তাদের ভয়েস গুলো রেইজ করবে। তো যথারীতি তারপর বিধানসভা নির্বাচন হয়, বিপুলভাবে সিপিএম যেতে মানে কার্যত দুর্মুষ করে দেওয়া। আমাদের দেখলেই তখন বিভিন্ন জায়গায় বুলিং, ট্রোলিং, গালিগালাজ সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে। তারপর পরই সিঙ্গুরের অধ্যায়, মানে 2006-এর মে মাসে ফল বেরোলো 235 সিপিএম, তৃণমূল 30 থেকে 29 হয়ে গেল। বনগাঁয় ভূপেন শেঠ মারা গেলেন বিধায়ক, বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না। সেই সময় সৌগত রায়কে বনগাঁর বাই ইলেকশনে মমতাদি প্রার্থী করলেন, সৌগতদা বনগাঁয় জিতলেন এবং তৃণমূল বিরোধী দলের মর্যাদা পেল। এর মধ্যে রাজ্যে জমি অধিগ্রহণ শুরু হয়ে গেছে। 2006-এর 25শে সেপ্টেম্বর সিঙ্গুরের বিডিও অফিস, রাজকুমার ফুলের অপহরণ, রাতের অন্ধকারে লোডশেডিং করে মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে মারতে মারতে তুলে এনে সেকেন্ড হুগলি ব্রিজে পুলিশের গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। সেই থেকে সিপিএম এর পতনের সূত্রপাত এবং সেই সেপ্টেম্বর থেকে আস্তে আস্তে আমাদের কমিউনিটি সদস্য বাড়তে বাড়তে পরবর্তীকালে তো কয়েক লক্ষাধিকে পৌঁছে যায় এবং তারপরে আরো একাধিক কমিউনিটি সোশ্যাল মিডিয়া সমানভাবে সক্রিয় হয়। কিন্তু এই যে যাত্রাপথটা, প্রথমের যাত্রাপথটা একেবারেই সহজ ছিল না। সেই সময় আমাদের মনে হয়েছিল যে না, এইটা একটা মাধ্যম যাতে শিক্ষিত শহুরে মধ্যবিত্ত, মূলত তখনও গ্রামের মানুষের হাতে তো মোবাইল আসেনি, তখনও কিন্তু সোশ্যাল মিডিয়া মূলত কম্পিউটার বেসড। যারা ডেস্কটপে কাজ করছে তখনও ল্যাপটপে এত আসেনি। কিছু কিছু অফিসে যারা কাজ করছে তাদের হাতে ল্যাপটপ, সবার ল্যাপটপ অ্যাফোর্ড করার ক্ষমতাও সেই সময় ছিল না, কারণ দাম অনেক বেশি ছিল। তার পরবর্তীকালে আস্তে আস্তে ডেস্কটপ থেকে ল্যাপটপ কনভার্সন, তারপরে মোবাইলে, কারণ মোবাইলে তো তখন 2G, পরে 3G, তারপরে 4G নেটওয়ার্ক অনেক পরে এসছে, এবং দামি ইন্টারনেট। প্রথম দিকে তো আমরা 32 kbps স্পিডেও ইন্টারনেট করেছি। মানে তখন আমার মনে আছে ওই বিএসএনএল এর ওই ডায়াল আপ মোডেম, ওই চাকা ঘুরতো, মানে একটা মেল আসবে সেইটা রেসপন্স দেখার জন্য মোটামুটি 15 মিনিট 20 মিনিট সময় লেগে যেত। তো সেই যুগ থেকে আস্তে আস্তে যখন আমরা মোবাইলে মোটামুটি 3G লেভেলের ডেটার যুগে চলে আসছি, তখনও এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বারবারন্ত হয়নি, কারণ তখন সারা মাসে মাত্র 1 GB ডেটা পাওয়া যেত, কখনো 512 MB ডেটা পাওয়া, আমরা এমবি দিয়ে, মানে তখন রিচার্জ করতাম, টপ আপ করতাম। হ্যাঁ, মানে একটা ফটো হোয়াটসঅ্যাপও তখন এত পপুলার হয়নি এই কারণে, কারণ ডেটা খুব লিমিটেড ছিল। এইবার 2014 সালে বিজেপি যেটা করলো, এই স্ট্র্যাটেজিটা কংগ্রেস সম্ভবত ধরতে পারে। বিজেপি সোশ্যাল মিডিয়াকে খুব সাকসেসফুলি ইউজ করলো এবং 2014 সালে হর হর মোদি ঘর ঘর মোদি আপকি বার মোদি সরকার ক্যাম্পেইনটা, তখন রিলায়েন্স আস্তে আস্তে তার প্রযুক্তিটাকে ব্যক্ত করছে। 4G ইন্টারনেট এলো, তার আগে 2G স্পেকট্রাম কেলেঙ্কারি নিয়ে উত্তাল দেশ, কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। পরবর্তীকালে জানা গেল যে অভিযোগগুলো সিএজি তুলেছিল, বিনোদ রায় সিএজির দায়িত্বে ছিলেন। সেই বিনোদ রায় পরবর্তীকালে বিজেপির সাথে যোগাযোগ বেরোলো এবং তিনি পুরস্কৃত হলেন, এবং সেই অভিযোগগুলো কিন্তু প্রমাণিত হলো না। একমাত্র একটা জায়গায় দুর্নীতি হয়েছিল, সেটা হচ্ছে সুরেশ কালমার্টির নেতৃত্বাধীন ওই কমনওয়েলথ গেমসের যে কেলেঙ্কারি হয়েছিল, এবং তাতেও কংগ্রেস কিন্তু সেই নির্দিষ্ট নেতাকে বহিষ্কার করেছিল, পরবর্তীকালে শাস্তি দিয়েছিল। কিন্তু 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কোল কেলেঙ্কারি, সেগুলোতে কিন্তু কোনো অভিযোগ সিএজি যা তুলেছিল কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, অথচ সরকার পড়ে গিয়েছিল, বিজেপির সরকার এলো। ঠিক এই সময় থেকেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির রমরমা শুরু হলো এবং মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করলেন যে ইন্টারনেট কত শক্তিশালী মাধ্যম। একটা সময় মনে থাকবে আপনার, অমিত শাহ একটি সভায় মজা করে বলেছিলেন, হামারা ইতনা তাকত হ্যায়, हमारा जो व्हाट्सएप ग्रुप कम्युनिटी है उसमें 30 लाख मेंबर है उत्तर प्रदेश में। सुबह हमने एक अफवाह फैला दिया, আমরা একটা গুজব সকালবেলা ছড়িয়ে দিলাম যে অখিলেশ নে মুলায়মকে থাপ্পড় মারা, একটা মিথ্যে খবর রটিয়ে দিলাম, এবং সেটা এত সার্কুলেট হলো যে গোটা উত্তরপ্রদেশের মানুষ মেনে নিল যে অখিলেশ যাদব মুলায়ম সিংকে থাপ্পড় মেরেছে। তার মানে দে আর সো পাওয়ারফুল যে সাদাকে কালো করতে পারবে, দিনকে রাত করতে পারে। এবং ইন্টারনেটের গুরুত্বটা বিজেপি হয়তো কংগ্রেসের অনেক আগে বুঝতে পেরেছে, এবং ওয়েবসাইটও প্রায় 1 দশক আগে তৈরি এবং করেছে। সেই সমসাময়িক আরো ইন্টারেস্টিং জিনিসগুলো যেখানে হলো, সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা কিভাবে, বিএসএনএল কে ক্রমশ রুগ্ন করা হচ্ছে, রিলায়েন্স জিও আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। দেখুন, আমার কোনো কোম্পানির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, প্রাইভেট কোম্পানি তার ব্যবসা করবে, কিন্তু সরকার বিএসএনএল এর ফ্রিকোয়েন্সি ইউজ করতে দিচ্ছে প্রাইভেট কোম্পানিকে, আর বিএসএনএল দুর্বল হচ্ছে, সেই প্রাইভেট কোম্পানি তারা বেনিফিটেড হচ্ছে। এবং সেই প্রাইভেট কোম্পানি যখন লঞ্চ করলো, তারা ফ্রিতে কানেকশন দিল, ফ্রিতে ইন্টারনেট দিল। মনে থাকবে আপনার, প্রথমে যখন জিও এসেছিল, প্রথম 3 মাস 6 মাস ফ্রিতে ইন্টারনেট দিচ্ছে, এবং সেই সময় থেকেই এই হোয়াটসঅ্যাপে ঢল। এবং ফ্রিতে ইন্টারনেট মানে কি, আপনি
আনলিমিটেড ডেটা, প্রতিদিন 1 জিবি ডেটা পাচ্ছেন, যেটা আগে 1 মাসে 1 জিবি, আপনি সেটা একদিনে 1 জিবি। এর ফলে যেটা শুরু হলো, রোজ ভিডিও করা, শেয়ার করা, স্টোরি শেয়ার করা, ছবি শেয়ার করা এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির চর্চা। এই যে মহাভারতের সময় প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়েছিল, এই যে প্রথম প্লাস্টিক সার্জারি গণেশের মাথা, এই যে জিনিসগুলো আমাদের মাথায় গেঁথে দেওয়া হচ্ছে। এই যে দেখছেন এখানে একটা ছাবা সিনেমা কদিন আগে রিলিজ করেছে, ওইখানে নাকি ঔরঙ্গজেবের সমাধি আছে, ওইখানে নাকি সোনাদানা পুঁতে দেওয়া হচ্ছে, গোটা গ্রামের লোক সারা রাত ধরে মাটি খুঁজছে কোদাল আর খুন্তি নিয়ে। তো এই যে মানুষের মধ্যে সত্যজিৎ রায় মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র হীরক রাজার দেশে দেখিয়ে গিয়েছিলেন, এই হীরক রাজা বাস্তবিক অর্থেই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র চালু করেছেন, যে যন্ত্রটার নাম হলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, হাতে মোবাইল নিয়ে। আমরা বুঝতে পারছি না কি করে আমাদের মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে আমরা ঢুকে পড়েছি, আমাদের পুরো মাইন্ডসেটকে চালিত করা হচ্ছে। ধরুন আজকে এই পুলওয়ামার ঘটনা, নিকৃষ্টতম ঘটনা, হ্যাঁ বেছে বেছে ধর্ম বেছেই খুন করা হয়েছে। যারা খুন করেছে তারাও জানে ধর্ম বেছে খুন করলে তাদের সুবিধা হবে, কারণ যারা কাশ্মীরের মুসলমান যুবক, তারা যদি ট্যুরিজম আসে, তারা যদি হাতে পয়সা আসে সৎ পথে, তাহলে তারা কেউ বিপদগামী হবে না, তারা কেউ জঙ্গি হবে না, টেররিস্ট হবে না। তাই যাতে তাদের আউটফিটে লোক ঢোকানো যায়, তাহলে কাশ্মীরের ট্যুরিজম বন্ধ করতে হবে, তার মানে জঙ্গি হানা করতে হবে। এবং এই জঙ্গি হানা লাভ কার দেখুন, জৈশি মোহাম্মদের লাভ, আর উল্টো দিকে হিন্দু মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর লাভ, কারণ দুপক্ষই নিজের এজেন্ডাকে সার্ভ করতে পারছে। এবং এই যে ন্যারেটিভটাকে চালিয়ে দেওয়া হলো হিন্দু বনাম মুসলমান, আসলে তো তা নয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হলো। বাস্তবে কি দেখলাম, যে ওখানে হিন্দু যারা ট্যুরিস্ট, তাদের বাঁচানোর জন্য নিজের জীবনকে বিসর্জন দিল একটি মুসলমান যুবক, যে টাট্টু চালাতো, সৈয়দ আদিল হোসেন শাহ। সোশ্যাল মিডিয়া একবারও বলেছে, সোশ্যাল মিডিয়া কুসুম কুসুম ডিমের কুসুম দেখিয়েছে। নজরুল ইসলামকে গালিগালাজ করেছে কেন কবিতা লিখেছে বলে, সে দেখিয়েছে আদিল হোসেন শাহ শহীদ হয়েছে তার হিন্দু ট্যুরিস্টকে বাঁচানোর জন্য। এই যে ঝন্টু আলী শেখ, ভারত মায়ের বীর সন্তান, কাশ্মীরে টেররিস্টদের টাইট করতে গিয়ে টেররিস্টদের সাথে গুলির লড়াইতে মারা গেল। যখন বিতান অধিকারীর দেহ এলো, এয়ারপোর্টে রিসিভ করতে মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভার সদস্যদের পাঠিয়েছেন, আবার বিজেপি লিডার অফ অপোজিশন অগ্নিমিত্রা পালরা গিয়েছেন। ভালো করেছেন, দুপক্ষেরই যাওয়া উচিত। আমাদের ঘরের একজন যুবক, আমাদের প্রতিবেশী, আমার বাড়ির কাছেই থাকেন, বিতান অধিকারী, তিনি মারা গেছেন। তার মৃতদেহে শেষ সম্মান জানাতে সব রাজনৈতিক দল যাবেন, এটাই স্বাভাবিক। গিয়েছেন, ঠিক কাজ করেছেন। কিন্তু যেদিনকে ঝন্টু আলী শেখের দেহ এলো, ঝন্টু ভারত মায়ের বীর সন্তান, ভারত মায়ের সীমান্ত রক্ষা করতে গিয়ে জঙ্গিদের হাতে প্রাণ দিয়েছে, কফিনে বেঁধে শেষ যাত্রায় মৃতদেহ তার আর্মির সোলজাররা নিয়ে আসছে। ভারত মায়ের বীর সন্তান, ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া শুভেন্দু অধিকারী কিন্তু সেদিনকে পৌঁছলো না, কারণ ঝন্টু ধর্মে মুসলমান। আর ঝন্টুর বাড়ি যেখানে, ঝন্টু আলী শেখের, নদিয়ার সেই মন্ডল সভাপতি বলছে ওর বাড়িতে গিয়ে কি হবে, মুসলমান আমাদের ভোট দেয় না। অর্থাৎ এই যে মাইন্ডসেটটা তৈরি করে দেওয়া, যে কোনো কিছু হলেই মূল জায়গা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া, মানুষ যাতে চাকরি নিয়ে প্রশ্ন না করে, মানুষ যাতে অর্থনীতি নিয়ে প্রশ্ন না করে, মানুষ যাতে দেশের এই বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন না করে, ওই জন্য হিন্দু মুসলমানের দিকে ঘুরিয়ে দাও। আরে লড়াই হিন্দুর সাথে মুসলমানের নয়, ভারতীয় সেনাবাহিনী দক্ষ এবং যোগ্য পাকিস্তানের জঙ্গি আউটফিটকে খতম করার জন্য, এবং সেটা করছে দক্ষতার সাথে। পাকিস্তানের জঙ্গিদের সাথে ভারতীয় সেনার লড়াই, সেই লড়াইয়ে ভারতীয় সেনা জিতবে। লড়াইটাকে এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কায়দা করে হিন্দু মুসলমানে ঘোরাতে চেয়েছিল। ভারতীয় সেনাবাহিনী তাদের গালে থাপ্পড় মেরে প্রেস কনফারেন্স যখন অপারেশন সিন্দুরের পরে করে, বিক্রম মিশ্রি বিদেশ সচিব, তার ডান দিকে থাকে কর্নেল সোফিয়া কুরেশি, ধর্মে মুসলমান, বাদিকে থাকেন ভূমিকা সিং, ধর্মে শিখ। ভারতীয় সেনাবাহিনী হিন্দু মুসলমানদেরকে বিচার করে না, ভারতীয় সেনাবাহিনী ভারতের বীরাঙ্গনা নারীদের সামনে এগিয়ে দেয়, এবং সেই প্রেস কনফারেন্স প্রমাণ করে জাতীয় সঙ্গীত আমরা সবাই গাই রবীন্দ্রনাথ ঠাকুরের তার পরের স্তবকটা, যেটা জাতীয় সঙ্গীতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কিন্তু এই একই গানের পরের স্তবক, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান। সেখানেই আজও প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ার গুরুত্ব, যে এই ন্যারেটিভটাকে আপনি একদিকে হচ্ছে হিংসা দেশ ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার হচ্ছে, আবার উল্টো দিকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মানুষের সামনে প্রকৃত খবরটাও তুলে ধরা হচ্ছে। কিভাবে দেখুন, একটি চ্যানেল, আমি নাম বলছি না যেহেতু আপনাদেরও একটা সংবাদ মাধ্যম, আমি কোনো চ্যানেল নাম বলছি, সর্বভারতীয় একটি চ্যানেল, তার একজন নাম করা সাংবাদিক, যেই চ্যানেলটি বিজেপির গদি মিডিয়ায় পরিণত হয়নি তখন, সেই চ্যানেলটিকে কেনার জন্য বিজেপি মরিয়া হয়ে উঠেছিল। সেই চ্যানেলের মালিক চ্যানেলটিকে বিজেপির হাতে আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না। চ্যানেলের মালিক এবং তার স্ত্রীকে দিল্লি এয়ারপোর্টে ডিটেন করা হয়। পরবর্তীকালে সেই চ্যানেলটি আদানি কেনে, কিন্তু সেই সাংবাদিক রবিশ কুমার
চ্যানেল থেকে বেরিয়ে এসে ইউটিউব ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম শুরু করেন, গোটা চ্যানেলের যা ভিউয়ার রবিশের একটা ইউটিউব ভিডিওতে তার থেকে বেশি ভিউয়ার হয়। মানুষ প্রমাণ করে দিয়েছে মানুষ নিউজ দেখতে পছন্দ করে, ভিউজ নয়। তাই সোশ্যাল মিডিয়ার একদিকে ওই আমরা ছোটবেলায় লিখতাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তো এখানে সোশ্যাল মিডিয়া আশীর্বাদ না অভিশাপ দুটোই আছে। একদিকে যেরকম খারাপটা আছে তেমনি উল্টো দিকে ভালোটাও আছে। আপনাকে সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরতে হবে, আর সেই কাজটা করবে আজকের যুব সমাজ, যারা টেক সেভি, যারা সোশ্যাল মিডিয়া সেভি, তারা মানুষের কাছে বার্তাটা তুলে ধরার জন্য একটা কিন্তু আলাদা প্ল্যাটফর্ম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, রিলস, বিভিন্ন জায়গায়। এবার রিলসের আপনি খারাপ ইউজেস ভাবতে পারেন, আবার ভালো কাজেও সেটাকে ব্যবহার করতে পারেন, বাট সোশ্যাল মিডিয়াকে আপনি আজকের যুগে ইগনোর করতে পারবেন না। তাহলে সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এতদিন হয়তো ছিল না, কিন্তু গত কয়েক বছর ধরে তারা সংগঠিতভাবে কাজ করছে, কমিটি হয়েছে, আইটি সেল গঠন হয়েছে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে। তা সেই তৃণমূল সোশ্যাল মিডিয়ার এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বিরুদ্ধে কাউন্টার কালচার, কাউন্টার ন্যারেটিভ, এই কাউন্টার মোমেন্টামটা তৈরি করতে কি রোল? দেবাংশু, আমি বলতে কোনো দ্বিধা নেই, দেবাংশু খুব ভালো কাজ করছে। এবং দেবাংশুর একটা গুণ হচ্ছে, দেবাংশু বয়সে নবীন, কিন্তু দেবাংশুর মধ্যে একটা স্পিরিট আছে, ও ওর মতো করে চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস আমাদেরও বুঝতে হবে, আমাদের দলের যারা সিনিয়র লিডার্স রয়েছে তাদের সবাইকে, এটা কিন্তু একার রোল নয় দেবাংশুর, ইটস এ কালেকটিভ এফার্ট। এটা সবাই মিলে এই বিন্দুতে বিন্দুতে সিন্ধু হবে। দেবাংশু হয়তো ওর 35 জনের একটা স্টেট কমিটি রয়েছে, তার বাইরেও অসংখ্য 30-35 হাজার ছেলে মেয়ে বা 2-3 লক্ষ ছেলে মেয়ে তারা সোশ্যাল মিডিয়ায় কাজটা করছে, কিন্তু সবার প্রোফাইলের রিচ তো সমান হয় না। আজ দেবাংশু একটা পোস্ট করলে বা আমি একটা পোস্ট করলে যত মানুষ দেখে, একজন গ্রামের প্রত্যন্ত একটা সাধারণ কর্মী পোস্ট করলে কি তত লোক দেখছে, বা তার পোস্টটা কি তত লোক শেয়ার করছে? সেক্ষেত্রে আমার মনে হয় অনেক বেশি করে রোলটা প্লে করা উচিত। আমাদের রাজ্যে প্রায় সব মিলিয়ে 3 স্তরীয় পঞ্চায়েত, প্রায় 850-র কাছাকাছি জেলা পরিষদ সদস্য, প্রায় আপনার 10,000-এর কাছাকাছি পঞ্চায়েত সমিতি, একদম, এবং প্রায় 60,000-এর উপরে গ্রাম পঞ্চায়েত আছে। তার মানে ত্রিস্তরীয় মিলে প্রায় 70-75 হাজার নির্বাচিত জনপ্রতিনিধি। তার মধ্যে যদি আমি 25% বিরোধীরও বাদ দিই, তাহলেও 50, মানে মোর দ্যান 50,000 হচ্ছে পঞ্চায়েত স্তরে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি আছে। তাদের কজনের কটা পোস্ট সোশ্যাল মিডিয়া আপনি অ্যাক্টিভ দেখেন? সত্যি পঞ্চায়েত ছেড়ে দিন, এতগুলো পুরসভা আছে, কটা কাউন্সিলর তার নিজের সেলফি দিচ্ছে, কটা কাউন্সিলর দলের পোস্ট করছে বলুন তো, শেয়ার করছে শুধু দাদার পোস্ট, নেতার পোস্ট। আমার যে নেতা পছন্দ সেই নেতা, নিশ্চয়ই নেতারকে পছন্দ হলে নেতার পোস্ট অবশ্যই করবেন। মমতা দি, অভিষেক ব্যানার্জির পোস্ট গুলো তো শেয়ার করুন, নিজের মতো করে 2 লাইন লেখার চেষ্টা করুন না। কিছু কাউন্সিলর সত্যি সত্যি করছেন। নর্থ ব্যারাকপুর পুরসভার আমি নাম করে বলছি, শ্রীপর্ণা ওর মতো করে পোস্ট করছে। এরকম প্রচুর কাউন্সিলর রয়েছে যারা করছে, কিন্তু প্রচুর জনপ্রতিনিধি রয়েছেন যারা ইনঅ্যাক্টিভ, আইডল হয়ে বসে রয়েছেন, যার জন্য ইনক্লুডিং সাংসদ বিধায়কও, প্রচুর সাংসদ বিধায়কও কিন্তু তারা সেভাবে সোশ্যাল মিডিয়াকে গুরুত্বই দেন না। অনেকে ওল্ড স্কুল, তারা হয়তো ভাবেন সোশ্যাল মিডিয়া করে কি হবে, কিন্তু না। আজকে যেরকম আপনি একটা মিটিংয়ে গিয়ে বক্তব্য রাখছেন, সেই মিটিংটা যদি ওই অঞ্চলে 300 লোকের কানে যায় মাইকের আওয়াজ, আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করেন, ওই বক্তব্যটা 30,000 লোকের কানে পৌঁছবে একদম। এবার আপনি ওল্ড স্কুল আর নিউ স্কুলের মধ্যে একটা কোথাও গ্যাপ হচ্ছে, এবার এটা সবাইকে বুঝতে হবে, যার জন্য স্বয়ং জননেত্রী বারবার বলছেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়াতে হবে। দেবাংশুর মতো করে পরিশ্রম করছে, একটা বাঞ্চ অফ একটা নতুন ফ্রেশ ছেলে মেয়েদের দিয়ে চেষ্টা করছে, কিন্তু ওকে বাকিদেরকে সহযোগী ভূমিকা পালন করতে হবে। কারণ এটা একা শুধুমাত্র আইটি সেল তার কাজ হতে পারে না। আইটি সেল নিশ্চিতভাবে আইটি সেল ন্যারেটিভ তৈরি করবে, আইটি সেল একটা লাইন দেখাবে, কিন্তু বাকিরা যেন, সিনিয়ররা বিশেষ করে যারা আছেন, তাদের সেই লাইনও ফলো করতে হবে না। সিনিয়ররা তাদের যেটা মনে হচ্ছে রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে, বিজেপির পলিসির বিরুদ্ধে তো হাজার কথা বলার আছে, বা বাম বা কংগ্রেস এই রাজ্যের বুকে যে এনার্কি তৈরি করার চেষ্টা করছে, তারা তাদের মতো করে করুন। কয়েকজন ব্যক্তি ভোকাল আছেন নিশ্চিতভাবে, কিছু সাংসদ ভোকাল আছেন যারা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। যেমন আমি বলছি, আজকের প্রজন্মের সাংসদ হিসেবে আমি দেখি সামিরুল রয়েছে, সামিরুল রাজ্যসভার সাংসদ, সামিরুল সোশ্যাল মিডিয়ায় ভালো অ্যাক্টিভ, ঋতব্রত কিছুটা অ্যাক্টিভ রয়েছে, এবং বেশ কিছু সাংসদ আছে অ্যাক্টিভ রয়েছে, যারা অ্যাক্টিভ সেভাবে হয়তো বয়সের কারণে বা বিভিন্ন কারণে পেরে উঠছেন না। তাদেরকে আমরা বলবো, আপনি যদি নাও পারেন সোশ্যাল মিডিয়াটাকে মেনটেন করতে, আপনি এমন একটি ছেলেকে রাখুন যে টেকনোলজিটা বোঝে, যে আপনার হয়ে আপনি ওকে গাইড করে দেবেন যে আমি এটা বলছি, এই পোস্টটা তুমি এভাবে করো, সে সেই কাজটুকু করবে। তার টুইটার হ্যান্ডেল থাকা উচিত, তার হ্যান্ডেল হয়তো আছে, কিন্তু সেই
পোস্টগুলো সময়ে সময়ে যেগুলো আসার কথা বা বিজেপির বিরুদ্ধে কিছু খবর, কিছু নিউজ, যেরকম আপনি জানেন কদিন আগে মধ্যপ্রদেশের বিজেপির একজন মন্ত্রী কুমার বিজয় সাহু, তিনি সোফিয়া কুরেশির সম্পর্কে এত কুৎসিত মন্তব্য করেছেন, প্রত্যেক নাগরিকের উচিত সেই মন্তব্যের প্রতিবাদ করা। বা বিজেপির সামগ্রিকভাবে এই সময় দেশের সরকারের পাশে মমতাদি রয়েছেন, এই সময় সারা ভারতবর্ষের বিরোধী দল সরকারের পাশে রয়েছে, কিন্তু তার মানে বিজেপি রাজ্যের বুকে যে পলিটিক্স করছে, বিজেপি যে আমাদের 100 দিনের টাকা আটকে রেখেছে, বিজেপি যে আবাসের টাকা আটকে রেখেছে, তার বিরুদ্ধে পোস্ট করতে তো কেউ বারণ করেনি। আমাদের সেই প্রোঅ্যাক্টিভনেসের কিন্তু অভাব। মানে এই ডিফারেন্সটাও তো করতে হবে সাবকনশিয়াসলি, যে সরকার, দল এবং দল পরিচালিত সরকারের রাজনীতির বিরোধিতাটা করা। এইটা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের কাছে কি এইটুকু ম্যাচিউরিটি আশা করাটা আমাদের অন্যায়? একদমই নয়, একদমই নয়। কিন্তু অনেক হলো সিরিয়াস কথা, এবার আসি আরো সিরিয়াস কথায়। সোশ্যাল মিডিয়া নিয়ে কথা হয়েছে, ডিমের কুসুম নিয়েও কথা হয়েছে, এবং কিছু কিছু সাংবাদিকদের নিয়েও কথা হয়েছে, গদি মিডিয়া নিয়ে কথা হয়েছে। তাই এবার আসবো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পোর্শনে, যেখানে অরূপ চক্রবর্তী, উনি ইউটিউবে অ্যাক্টিভ @অরূপ সি, ওনার ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাবেন, ফেসবুকে তো অবশ্যই, বিভিন্ন আরো সোশ্যাল মিডিয়ায়। তা আমরা ওনার কিছু ভিডিও এবং পোস্ট একটা জায়গায় কোলেক্ট করেছি, যেখান থেকে আমি এইটা কি আমাকে মানে একদম ট্র্যাপে ফেলার কোনো পরিকল্পনা না, কিন্তু আপনার থেকে একটু উত্তর চাওয়া, কিছু জিনিস নিয়ে আপনি যেভাবে আক্রমণ চালিয়েছেন, যেভাবে আপনি এরকম কড়া করে কথা শুনিয়ে দিয়েছেন, যেমন আপনার প্রথম একটা আপনার ইউটিউব চ্যানেলে সেই একটা ভিডিও পোস্ট করেছেন, আমি পুরো নাম নেব না, আপনি লিখেছেন মেজর ময়ূক ও ডিমের কুসুম। তা একজন মানুষ, তিনি টিভিতে এসে ডিমের কুসুম খেতে বারণ করছেন, তিনি বলছেন ডিমের কুসুম খাবেন না, হয়তো বলতে চান যে আপনি শুধু সাদাটা খাবেন। একজন জনপ্রতিনিধি হয়ে আপনি এত ইনকনসিডারেট কি করে হচ্ছেন যে এই লোকটাকেও আমি একটু রোস্ট করি? না, আমি কিন্তু মানে ব্যাপারটা এভাবে দেখিনি। আপনি যদি ওনার এই বক্তব্যটা দেখানোর সময়, আমি জানি না আপনার সেটা সম্ভব হবে কিনা, যদি পারেন উনি এক্স্যাক্টলি কোট আনকোট যেটা বলেছিলেন সেটা পারলে দেখাবেন। আপনাদের এই একই বৃন্ত দুইটি কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? হঠাৎ করে হাত পা ছুড়ে উনি নজরুল ইসলামের উপর খড়গহস্ত হয়ে গেলেন। কেন? কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কেন একই বৃন্তে লিখেছেন? একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? সেই ভিডিওটা পারলে আপনি দেখাবেন। ওনার যে উত্তেজিত হওয়া, ওনার যে হাত পা, ওনার যে অঙ্গভঙ্গি, এবং নিজেকে জোকারের পর্যায়ে পর্যবসিত করে নামিয়ে আনা। হঠাৎ করে উনি বলছেন আপনি কি সেকুলার, বেরিয়ে যান আমার চ্যানেল থেকে। আরে ভাই, ভারতের সংবিধানটা সেকুলার, ও সংবিধানকে বেরিয়ে যেতে বলছে চ্যানেল থেকে। আমার আপত্তির জায়গাটা এখানে। আরো হাস্যকর, আমি ওকে যতটুকু চিনি ঘটনাচক্রে, ওর বাড়ি না আমার বাড়ির কাছাকাছি। আমার বাড়ি বাঘাযতীন কলোনিতে, ওর দাদু দিদার বাড়ি ছিল চিত্তরঞ্জন কলোনি, ও থাকে গড়িয়ায়। তো দুটোই আমার বাড়ির একদম কাছাকাছি, পাশাপাশি বলতে গেল। ছোটবেলা থেকে চিনি, ছোটবেলা এসএফআই করতো। ওর বাবা সিপিআইএম এর বড় লিডার ডাক্তার ছিলেন, ওর মাও বামপন্থী মহিলা সমিতির নেত্রী ছিলেন। আমি যতটুকু জানি ওর বাবা মাও সেকুলার। তো বাড়িতে গিয়ে যখন ময়ূক ধরুন টায়ার্ড হয়ে সারাদিন খাটনির পর রাত 11টা 12টা 1টার সময় বাড়ি ফিরলো, বাড়ি ফিরে রাত্রিবেলা মা খেতে দিয়েছে ছেলেকে, হয়তো মা একটু বাটিতে করে ছেলের জন্য ভালো করে রান্না করেছে, চিকেন রান্না করেছে, ডাল ভাজা চিকেন, হয়তো ডিমের ঝোলই, হয়তো ডিমটা আমি এখন বাদই দিচ্ছি আপাতত তর্কের খাতিরে। মা হয়তো চিকেনটা নিয়ে গেছে, এসে বলল কি তুমি সেকুলার হাতে আমার জন্য চিকেন রান্না করেছো, ফেলে দাও এই চিকেন। মানে আমি ওই এই ধরনের কথাবার্তা বলবে কিনা আমার জানতে ইচ্ছা করে। তবে ও যে কুসুমের কথাটা বলেছে, এই কথাটা আমি ওকে সহমত পোষণ করি। কারণ আজকালকার দিনে ডাক্তাররা ডিমের কুসুম খেতে বারণ করেন, বিশেষ করে যাদের কোলেস্টেরল রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের ডিমের কুসুম খেতে বারণ করেন। কারণ ডিমের সাদাটা, যাকে এটা মানে ওই ডাক্তারি পরিভাষায় এগ হোয়াইটস বলে, এগ হোয়াইটস খুব শরীরের জন্য উপকারী। এখন ময়ূক যদি আপনার কোলেস্টেরল বা সুগারের কথা ভেবে কুসুম খেতে বারণ করে থাকেন, আমার কোনো আপত্তি নেই। ডাক্তার ময়ূক রঞ্জন ঘোষকে আমার সাধুবাদ রইল। কিন্তু মেজর ময়ূক রঞ্জন ঘোষ, যে কদিন আগে বাংলাদেশ দখল করে নিয়েছিল কার্যত, তো সে বাংলাদেশ এখন দখল হয়ে গেছে কিনা মেজর বলতে পারবেন। তো উনি ডিমের কুসুম নিয়ে হঠাৎ করে গোলাবর্ষণ শুরু করেছিলেন। তারপর আবার দেখলাম কর্নেল সোফিয়া কুরেশি নিয়ে বড় বড় উচ্ছ্বসিত হয়ে পোস্ট দিয়েছেন। তো আমার মনে হয় নজরুল ইসলামের লেখার তাৎপর্যতা নিজের গালে নিজেই থাপ্পড় খেয়ে বুঝতে পেরেছেন। তাই আমাকে আর আলাদা করে ব্যাখ্যা করা, মানে যেভাবে নওয়াজউদ্দিন সিদ্দিকী বালটাকরে রোল করেন। যাই, নো কমেন্টস। পরের প্রশ্নে যাচ্ছি। 21শে এপ্রিল, মানে ভাবুন, একজন জনপ্রতিনিধি
কিরকম মানে রিকগনাইজ করছেন মানুষের এত বড় বড় ফিটগুলো, এরকম অ্যাচিভমেন্টগুলো, মানব জাতির অ্যাচিভমেন্টগুলো, যে আপনারা বলেন যে সিপিএম বাংলাকে পিছিয়ে রেখেছিল। পোস্টটা দর্শক বন্ধুরা দেখতে পাবেন আপনারা আমাদের স্ক্রিনে। বলেন সিপিএম পিছিয়ে রেখেছিল, কম্পিউটার ঢুকতে বাধা দিয়েছিল, ইংরেজি শিক্ষা তুলে দিয়েছিল। তুমি নিজে পোস্ট করেছো যে এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু কমরেডগণ, সেখানে সেলিম বাবু হোক বা বিমান বাবু, ওনারা অ্যাস্ট্রোনটের স্যুট পরে ওনারা মহাকাশে ঘুরছেন। এই ছবি নাসার তোলা, এই ছবি দেখুন দর্শক বন্ধুরা। তারপরেও আপনারা এইরকম মানে এইরকম দ্বিচারিতা, একটা এরকম প্রগতিশীল দল তার প্রতি এরকম দ্বিচারিতা দেখাতে পারেন কি করে আপনারা? না, আমার আসলে এই ক্ষেত্রে অনুপ্রেরণা আমি দ্বিজেন্দ্রলাল রায়ের কাছে মার্জনা চেয়ে বলছি। দ্বিজেন্দ্রলাল রায়ের তার মানে লেখায় লিখে গিয়েছিলেন একটা অমর গান, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আছে। তো আমার ডিএল রায়ের কাছে মার্জনা চেয়ে আমার বলতে ইচ্ছে করেছিল, ওই মহাশূন্যের ওপার থেকে কি সঙ্গীত ভেসে আছে। সে মোহাম্মদ সেলিম হোক বা এই মীনাক্ষী মুখোপাধ্যায় হোক। এই কদিন আগে আমি দেখলাম মানে একটা পার্টি কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হতে পারে, যারা এই সময় দাঁড়িয়ে যখন সিপিএম অ্যাজ এ পার্টি তারা অল পার্টি মিটিংয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারকে সমর্থনের কথা বলেছে। এটা খুব স্বাভাবিক, যখন দেশে এই ধরনের জরুরি পরিস্থিতি, দেশের সরকারের পাশে আমরা সবাই, আমরা তো বিজেপির পাশে নই রে বাবা। সেই সময় দাঁড়িয়ে সিপিএম এর যুব ফ্রন্টের নেত্রী দীপশিতা ধর সে পোস্ট করছে, সেই পোস্টের অর্থ হচ্ছে এই যুদ্ধ যুদ্ধ জিগির খেলা। এটা কি যুদ্ধ যুদ্ধ জিগির হচ্ছে? ঐশী ঘোষ আরেক কথা এগিয়ে পোস্ট করছে, তারপর যখন সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড় বয়ে যাচ্ছে তখন সেই পোস্ট ডিলিট করছে। তুমি যদি পোস্টে কনসিস্টেন্ট থেকে থাকো তাহলে সেই পোস্ট রিভোক করলে কেন? এবং সেই পোস্টকে শেয়ার করছে সিপিএম প্রাক্তন বিধায়ক কণিকা গাঙ্গুলি বালির, তারপর তারা সেই পোস্টটাকে সরিয়ে দিচ্ছে। আসলে সমস্যাটা অন্যখানে। এই ধরুন এই যে এখন শিক্ষকদের এই আন্দোলন চলছে, 26,000 শিক্ষক তো আর অন্যায় করে চাকরি পাননি। প্রচুর মানুষ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এবং সেই সংখ্যাটাই প্রায় 70-80%। নিশ্চিতভাবে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতি করেছে সে জেলের পেছনে আছে, সে যত বড় নেতা মন্ত্রী হোক না কেন। যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাদ দেওয়া হোক, কারণ সুপ্রিম কোর্ট নিজে বলেছে টেন্টেড আর আনটেন্টেড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যারা যোগ্য তাদের পাশে সরকার রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এসএফআই সংগঠনগতভাবে তারা বলছে যে আমরা চাই যোগ্যদের চাকরি বজায় থাকুক। আর এসএফআই তাদের মেন অর্গানাইজেশন সিপিএম এর রাজ্যসভার সাংসদ প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্টে দাঁড়িয়ে বলছেন পুরো প্যানেল বাতিল করতে। তা আমি না ছোটবেলায় টিভিতে একটা বিজ্ঞাপন দেখতাম সিরিয়াল সিনেমার মাঝখান, তখন তো সিরিয়াল এত ছিল না, সিনেমা হতো, উত্তম সুচিত্রার সিনেমা হতো, মারা দেখতো, আমিও সাথে বসে দেখতাম। মাঝে মাঝে সাদা কালো একটা বিজ্ঞাপন আসতো, দুলাল চন্দ্রভরের তাল মিস্ত্রি। তো খাঁটি দুলালের তাল মিস্ত্রি কি করে চিনবেন? ছবি ও সই দেখে চিনবেন। আমার এসএফআই এর নেতা সৃজন ভট্টাচার্যের কাছে প্রশ্ন, খাঁটি সিপিএম কি করে চিনবেন? ছবি ও সই দেখে? কারণ বিকাশ রঞ্জন খাঁটি না তুমি এসএফআই খাঁটি, সুজন চক্রবর্তী খাঁটি। সুজন চক্রবর্তী আর এসএফআই বলছে যোগ্যদের চাকরি থাক, আর বিকাশ বলছে পুরো প্যানেল বাতিল হোক। তাহলে খাঁটি সাই সিপিএম কোনটা? মানে আগমার্কা সিপিএম, মানে মায়ের পেট থেকে পরে মা ডাকবে না, কমরেড বলে ডাকবে, সেই সিপিএমটা কি বিকাশ রঞ্জন না সেই সিপিএমটা সুজন আর সৃজন? আমার কাছে প্রশ্ন এটাই। এই জন্য এই দলটা মহাশূন্যে পরিণত হয়েছে। যারা ভারত পাকিস্তানের যুদ্ধের সময়, পাকিস্তানের সাধারণ মানুষের সাথে আমাদের যুদ্ধ নেই, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করবে ভারতীয় সেনাবাহিনী, বেশ করবে। যারা ভারতের বুকে আঘাত করবে ভারত তাদেরকে প্রত্যাখ্যান। এবং শুধু এখানে নয়, 62 যুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি বলেছিল আমরা ভারতীয় সেনাকে আরে ইয়ে আজাদি ঝুটা হ্যায় ভুলো মত, ইয়ে আজাদি কোন লিয়া, টাটা বিল্লা ডাল মিয়া 1947 থেকে স্লোগান দিয়েছে। 2014 অব্দি এসএফআই কোনোদিন তাদের সদর দপ্তরে তেরঙ্গা ঝান্ডা তোলেনি। একদম। সিপিএম কোনোদিন তার পার্টি অফিসে তেরঙ্গা ঝান্ডা তোলেনি। জ্যোতি বসু শুধু রাইটার্স বিল্ডিং এ যেতেন 15 আগস্ট মুখ্যমন্ত্রী হিসেবে ঝান্ডা তুলতে। সিপিএম কোনোদিন তার পার্টি অফিসে তেরঙ্গা ঝান্ডা তোলেনি। তাদের থেকে জাতীয়তাবাদের শিক্ষা আমরা নেব? বড় বড় বাতেলাবাজি, পারলে চীনের ঝান্ডা তুলবে, পারলে কিউবার ঝান্ডা তুলবে, কোনোদিন ভারতের ঝান্ডা। আরে ভারতের কমিউনিস্ট পার্টি তো ভারতীয় কমিউনিস্ট পার্টি নয়, এরা তো ব্রাঞ্চ অর্গানাইজেশন। টিকি বাধা তো চীনের কাছে, এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি, একদম মাল্টিন্যাশনাল কমিউনিস্ট সঙ্গে বললাম। যাই হোক, 3 নম্বর আমাদের 3 নম্বর আক্রমণ অরূপ চক্রবর্তীর প্রতি ওনার ফেভারিট সাংবাদিকের একটি পুরনো পোস্ট, যখন তিনি এই ডিমের কুসুম নিয়ে প্রশ্ন করতেন না, যখন তিনি সাম্যবাদের গান হয়তো গাইতেন,
হয়তো না, তো প্রচুর পোস্ট রয়েছে। হ্যাঁ, প্রচুর পোস্ট রয়েছে হয়তো। এবং ঘটনাচক্রে আমার বাড়ির পাশে এন্ড্রুস কলেজ, আমার আগের ওয়ার্ডে আর কি, যেই কলেজে আমি গভর্নিং বডিতে রয়েছি, সেই কলেজেই ময়ূক পড়তো এবং সেই কলেজে পড়ার সময় লাল সেলাম, বুদ্ধবাবু, 2011 জয় কামনা করে পোস্ট, সেসব মানে মণিমুক্ত সব রাখা আছে আমাদের আর্কাইভে। অষ্টম বামফ্রন্ট, যখন চাই অষ্টম বামফ্রন্টটা পরে বামের জায়গায় রাম হয়ে গেছে, ফুটকিটা লেগে গেছে, ও এখন নতুন রাম ফ্রন্টের স্লোগান। হ্যাঁ, সেই নিয়ে ফুটকি নিয়ে একটি কবিতা অরূপ চক্রবর্তী লিখেছিলেন, এই পোস্টও আপনারা দেখতে পাবেন আমাদের স্ক্রিনে। লিখেছিলেন, ঢেকে রাখে যেমন কুসুম মেজরের আবডালে ময়ূখের ঘুম, তেমনি তোমার, বললাম না, ফুটকি মাখা অন্তরে। তা এই কবিতাটার একটা হিস্টোরিক্যাল কনটেক্সট, মানে এই যে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম নিয়ে মার্কসিজম কথা বলে সবসময়, ডায়ালেক্টিক মেটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ডায়ালেক্টিক স্ট্যালিনিজম, স্ট্যালিনের বই আছে, এবং সেই মানে এই কবিতাটার হিস্টোরিক্যাল কনটেক্সটটা যদি বোঝা, এইটা আমার মনে হয় দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে দেখা যাবে না। এইটা অ্যাকচুয়ালি এইটার অনুপ্রেরণা, আমি আবারও বলছি, মার্জনা চেয়ে নিচ্ছি, খুব মানে বড় কবি, বাংলাদেশের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তার লেখা কবিতা, যেই কবিতাটাকে গানের আকারে তর্জমা করেছিলেন প্রথম সাবিনা ইয়াসমিন। আমার পরবর্তীকালে একটা অনুষ্ঠানে সৌভাগ্য হয়েছিল সাবিনা দি এবং সুমনদার সেই যুগলবন্দি শুনবার, তাতে আমি গানটা প্রথম শুনি। অরিজিনাল গানটা ছিল, ঢেকে রাখে যেমন কুসুম ফসলের আবডালে পাপড়ির ঘুম, তেমনি তোমার নিবিড় ছোঁয়া বাউলের এই মনটারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল ময়ূখের এই কুসুম কুসুম কেমন কুসুম না কিসের কুসুম, তাতে মনে হয়েছিল ওই যে ঢেকে রাখে যেমন কুসুম মেজরের আবডালে ময়ূখের ঘুম, তেমনি তোমার চাড্ডিপনা, যেটা তুমি ডট 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 করলে, তো এটাই চাড্ডিপনা ছাড়া আমি আর অন্য কিছু বলতে পারছি না। তো সেই জায়গায় আমার মনে হয়েছিল আমি আবারও মার্জনা চাইছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, সাবিনা ইয়াসমিন এবং কবির সুমনের কাছে, যে তাদের গানটাকে আমি এইভাবে 4টে লাইন উদ্ধৃত করেছি, দর্শক নিজ গুণে মার্জনা করে দেবেন। তারপরে 23শে এপ্রিল শুধু সাংবাদিকের থেমে থাকেননি অরূপ চক্রবর্তী, উনি সিপিএম এ থেমে থাকেননি, উনি ওদের ভয়ঙ্কর ফিডগুলোকে ডিরেকগনাইজ করার চেষ্টা করেননি, উনি আক্রমণ করেছেন স্বয়ং বিরোধী দলনেতাকে। উনি পোস্ট করেছেন, কারণ আমরা দেখেছিলাম সবাই সামাজিক মাধ্যমে, মিডিয়ায়, যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে উনি কোটান কোট, ওনার বক্তব্য, আমরা মোদির বাচ্চা, আমরা কেউ কিচ্ছু বলছি না, উনি বলেছিলেন। তা অরূপ চক্রবর্তী পোস্ট করেছিলেন, কি কাণ্ড, একদিন জানতাম শুভেন্দু অধিকারী শিশিরবাবুর সন্তান, আর সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে হঠাৎ করে বিরোধী দলনেতা নিজেকে মোদির বাচ্চা বলে দাবি করে বসলেন কেন? এই প্রশ্নের উত্তর, এই যে কেন, এই প্রশ্নের উত্তর কি পেয়েছেন অরূপ চক্রবর্তী? না, আমার মনে না এখন প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়িয়েছে। মানে এটাকে যদি এক্সপোনেনশিয়াল অর্ডারে আমরা বাড়াতে থাকি, এখন দেখছি ক্রোনোলজিটা আরো বাড়ছে। ওই অমিত শাহ বলেছিল, আপ ক্রোনোলজি को समझिए, पहले सीए आएगा, फिर एनआरसी आएगा, फिर অমুক आएगा, তমুক आएगा, তো पहले শিশির দা आएगा। তো আমি ছোটবেলা থেকে জানতে শিশির জেঠু বলতাম আমরা, তখন আমাদের দল ছিলেন, নেতা ছিলেন, তো আমি জানতাম শিশির জেঠুর মেজ পুত্র শুভেন্দু দা, কারণ দাদাই বলতাম, কারণ তিনি রাজ্যের সভাপতি ছিলেন, আমি তখন দক্ষিণ কলকাতায় জেনারেল সেক্রেটারি ছিলাম যুব, সাংগঠনিক সূত্রে তো পরিচিতি ছিলই, তো আমরা দাদা বলেই ডাকতাম। তো দাদা এবং দাদার বাবা জেঠু সেই হিসাবে দেখতাম, সারা জীবন তাই জেনেছি শিশির জেঠুর সন্তান শুভেন্দুবাবু। তো আমি বুঝতে পারলাম না হঠাৎ করে উনি মোদির সন্তান কেন হতে গেলেন, মানে পাশের বাড়ির কাকুকে বাবা বলে ডাকার কোনো কারণ আমার আজ অব্দি বোধগম্য হলো না। কিন্তু আমার চিন্তা হলো অন্যখানে, সাম্প্রতিককালে যা সব কাণ্ড কারখানা দেখতে পাচ্ছি, তো ডোনাল্ড ট্রাম্প কার্যত প্রায় পিতামহের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, তাহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা কি আমাকে এখন নতুন করে ভাবতে হবে? শুভেন্দুবাবুর যদি বাবা হন মোদিজি, আর মোদিজির গডফাদার যদি হন ডোনাল্ড ট্রাম্প, তাহলে শিশিরবাবু ডোনাল্ড ট্রাম্পের কে হন? মানে মিরাক্কেলে একটা ইয়ে ছিল না, যে ওই মানে বাবার সাথে বিয়ে হলো ছেলের প্রেমিকার শাশুড়, মানে তার মেজো জায়ের খুশ শাশুড়ির অমুক করে, তারপর দেখা গেল আমি আমার বাবার পিছে মশাই দাঁড়ালো। তো এখন শুভেন্দুবাবু কি ডোনাল্ড ট্রাম্পের বাবার পিছে মশাই হয়ে যাচ্ছে? মানে আমার প্রশ্নটা এখানে এসে দাঁড়াচ্ছে, তাহলে আলটিমেটলি দিনের শেষে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা শুভেন্দুবাবুকে শিশিরবাবুর সন্তান হিসেবে জানি, তার রাজনীতির আমি বিরোধিতা করি, তিনি হঠাৎ করে এখন বিজেপি হয়েছেন, নব্য বিজেপি হয়ে হিন্দুত্ববাদী রাজনীতি করছেন। তিনি একটা সময় বলতেন তিনি ইফতারে যেতেন, আমি বলিনি, দিলীপ ঘোষ বলেছে কদিন আগে, আমি শুনছিলাম একটা ইন্টারভিউতে, যে কদিন আগে ইফতার পার্টি করতে, এখন জয় শ্রীরাম বললেই কি সে বিজেপি হয়ে যায় নাকি? আমাকে বলতে হয়নি, দিলীপ ঘোষ বলেছেন। তো সেই শুভেন্দুবাবু, যাকে 2019-এ আমি একাধিক ভিডিও রয়েছে, নরেন্দ্র মোদী গুজরাট গণহত্যার নায়ক, হ্যাঁ, মোদি হটাও দেশ বাঁচাও, সে হঠাৎ করে যদি পাশের বাড়ি কাকুকে বাবা বলে রাখে, তাহলে ওই पूरा डाल ही काला है ना डाल में कुछ काला है? আমার তো মনে হচ্ছে पूरा डाल ही काला है, কারণ डाल के पीछे ईडी और सीबीआई का हाथ है, जो खबरेर कागजे मुड़िए टाका नेवा को दिखाता है और फिर उस वीडियो को डाउनलोड करके
फिर उस वीडियो को डिलीट कर देता है। ये एकेन बाबू का माफिक हिंदी हम बोलता है, ठीक है। गौरव बाबू आप हमको माफ कीजिएगा हिंदी बोलने के लिए, ठीक है। ये हमारा बांगाली का टूटा फूटा हिंदी है। लेकिन যে বিষয়টা সারবস্তু এসে দাঁড়ালো যে হঠাৎ করে শুভেন্দুবাবুর ভিডিওটা বিজেপি কেন দেখিয়েই ছিল 2016 বিধানসভা নির্বাচনের আগে, আর ডিলিটই বা করে দিল কেন, এই রহস্যটাও যেরকম আমার মাথায় ঢুকছে না, তেমনি শিশিরবাবুর সাথে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের ঠিক আত্মিকতার সম্পর্কটা কিরকম সেটাও আমার মাথায় ঢুকছে না। এটা যদি বিজেপির কারিয়াকর্তারা একটু খোলসা করে দেন তাহলে দর্শকদেরও বেশ বুঝতে বিষয়টা সুবিধা হবে। আচ্ছা, আর একটা কবিতা দিয়ে শেষ করি, আর একটা ইনকনসিডারেট কবিতা। অরূপ চক্রবর্তী লিখেছেন ডিওয়াইএফআই ওয়েস্ট বেঙ্গলের একটি পোস্ট শেয়ার করে, উনি লিখেছেন এই জন্যই কবি লিখে গিয়েছেন, মোরা একই বৃন্তে দুইটি পার্টি, ফুটকি দিলেই রাম, ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখান মহান ঝান্ডু বাম। আমি নিজে প্রেসিডেন্সি যাদবপুরের ছাত্র, 5 বছর আমি এই ফাঁকা ফ্ল্যাটে লেনিন বোঝানোর, কিন্তু আমি একজন বোঝাতেন না, আমি দেখেছি, আমি এই প্রক্রিয়াগুলো দেখেছি, কিন্তু আমার জনপ্রতিনিধি অরূপ চক্রবর্তীর কাছে এটা সব থেকে বড় প্রশ্ন যে লেনিন বোঝাতে ফাঁকা ফ্ল্যাটেরই কেন প্রয়োজন হয় না। এই বিষয়টা নিয়ে আগামী দিন কলকাতায় বিশ্ববিদ্যালয়ে একটা হয়তো কোর্স করতে পারে, করা উচিত। একটা সমাজতত্ত্বের সমাজবিজ্ঞানের আন্ডারে, হিউম্যানিটিজের আন্ডারে যদি একটা, আমি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তো আমার জানানোর কোনো স্কোপ নেই, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি যে এটা নিয়ে ভাবনা চিন্তা করা যায় কিনা। যে ধরুন মানে প্রফেসর সুশান্ত ঘোষ উনি 7 মিনিট 12 সেকেন্ডে একটা লেনিন বুঝিয়েছিলেন, বা ধরুন তন্ময়দাকে আমি খুব মানে ভালো মানে পড়াশোনা করা একজন আদর্শ কমিউনিস্ট হিসাবে দেখতাম। তন্ময়দা হঠাৎ করে একজন সাংবাদিককে লেনিন শিখিয়ে ফেললেন। তারপরে ধরুন সাম্প্রতিক অতীতে একের পর এক আসছে, ধরুন মাঝে সিপিএম এর হয়ে চ্যানেলে যেত এক ডিওয়াইএফআই এর বড় নেতা দক্ষিণ 24 পরগনায়, তো উনিও দেখলাম লেনিন শেখাচ্ছেন। তারপর ধরুন ওই কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর, ওই বংশধরের বংশরা আর কি, মানে ধরো বংশগোপাল, হ্যাঁ, তো বংশগোপাল আবার সিপিএম এর এক মহিলা এক্স কাউন্সিলর, তাকেও লেনিন ফেনিন শেখাচ্ছেন। তো গোটা পার্টিটাই মোটামুটি রাজ্য জুড়ে লেনিন শেখানোর কারখানা খুলে ফেলেছে। তো আমার মনে হয় একটা স্পেশাল সেগমেন্ট যদি করা যায়, কিন্তু আবার সেটা আবার সিপিএম ক্ষমতায় থাকলে সেটা বন্ধ করে দেবে। কারণ ওই টরাস বলে একটা সিনেমা হয়েছিল, আলেকজান্ডার শকুরভ বোধহয় ডিরেক্টর ছিলেন খুব সম্ভবত, সিপিএম এর আমলে সিনেমাটার প্রদর্শন নন্দন 2-তে বন্ধ করে দিয়েছিল, কারণ ওখানে লেনিনের পশ্চাৎ দেশ দেখা গিয়েছিল। লেনিন আমাদের ওল্ড ঢোল এগরোল বেলফুল মালা, লেনিনের পাদদেশে প্রণামিত থালা। আরে লেনিন তো পরি ঘুরে ভিক্টোরিয়া, লেনিনের লেনিন আমাদের ঠাকুর আর কি, হ্যাঁ, লেনিন ঠাকুর যেরকম রবি ঠাকুর তেমনি লেনিন ঠাকুরের কি পশ্চাৎ দেশ দেখানো যায় বলুন? ঠাকুরের শুধু আবক্ষ মূর্তি থাকবে যেখানে মালা দেওয়া হবে, আর ঠাকুরের পশ্চাৎ দেশ, নিতম্ব দেশ, যৌন দেশ এগুলো দেখানো যায়। তাই জন্য আলেকজান্ডার শকুরভের সিনেমা, ওই বুদ্ধবাবুর প্রাণের নন্দন, একদম ওই মানে যাকে বলে বুদ্ধবাবু তো খুব মানে মায়াকোভস্কি অনুবাদ করা একদম মানে একটা আলাদা শিক্ষার একটা আলাদা মান। বুদ্ধবাবু মানে একটা সাংস্কৃতিক উৎকর্ষের কেন্দ্র। সেইখানে শকুরভের সিনেমা টরাস, তাতে লেনিনের পশ্চাৎ দেশ দেখানো হবে, এটা মেনে নাও বলুন? লেনিনের পশ্চাৎ দেশই থাকতে পারে না, পশ্চাৎ দেশ শুধুমাত্র মহিলা কমরেডদের থাকবে, যাদের উদ্দেশ্য করে বিনয় কুমার বলবে যে মমতা ব্যানার্জির মেধা পাটেকার গেলে ওটা দেখাতে হবে। তো লেনিনের পশ্চাৎ দেশ কি করে থাকবে? এটা থাকতে পারে না। তো ওই জন্যই সিপিএম পার্টি বন্ধ করে দিয়েছিল। আমার মনে হয় একটা স্পেশাল কোর্স যদি চালু করা যায়, সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করা উচিত, যে ফাঁকা ফ্ল্যাট ও লেনিন, এবং এতে সিপিআইএম কি করে দ্বন্দ্বমূলক বস্তুবাদের আলোকে এটাকে ব্যাখ্যা করবে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং সাবজেক্ট আগামী দিনের গবেষকদের জন্য হতে পারে। অনেক ধন্যবাদ অরূপ চক্রবর্তীকে আমাদেরকে এরকম খুব ভালো উত্তরগুলো দেওয়ার জন্য। আপনারা দেখলেন যে উনি কিভাবে নিজের সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করেছেন, এবং আপনারা সকলে নজর রাখবেন ওনার সোশ্যাল মিডিয়ায়। আপনারা সকলে কমপ্লেন করবেন যে উনি কেন এরকম পোস্ট করে যাচ্ছেন বারবার, এইরকম সাধু সুলভ ব্যক্তিদের উদ্ধৃত করে ওনাদের কথা তুলে ওনাদের পোস্ট নিয়ে। আর এরকম আরো ভিডিও নিয়ে আমি ফিরবো, শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।